আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সম্মানিত দর্শক, একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন একুশে রাতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবং আপনাদের সাথে থাকছে আমি ফেরদৌসী আহমেদ। দর্শক, কোভিড-19 সারা বিশ্বে এমন একটি পরিস্থিতির সৃষ্টি করেছে, এখন পর্যন্ত এর শেষ কোথায় সেটা খুঁজে পাওয়া বোধহয় খুবই দুষ্কর একটি ব্যাপার। কারণ বিভিন্ন বিশ্বে বিভিন্ন দেশে তো সেকেন্ড ওয়েভ সেটা এসে রীতিমতো মানুষকে নাজেহাল করছে এবং একটি কার্যকরী ভ্যাকসিন পাওয়ার জন্য সারা বিশ্ব মুখিয়ে রয়েছে। চেষ্টা চলছে 200-টিরই বেশি ভ্যাকসিন নিয়ে, তৃতীয় ধাপের ট্রায়ালেও রয়েছে 6টির মতো ভ্যাকসিন। এই সব কিছু মিলিয়ে মানুষ আশার একটি জায়গা খোঁজার চেষ্টা করলেও যেভাবে নতুন করে বিশেষ করে ইউরোপের দেশগুলোতে আবার মৃত্যুর সংখ্যাও যেভাবে বাড়ছে, আক্রান্তের সংখ্যা বাড়ছে, সেখান থেকে আসলে আমাদেরকে শঙ্কার একটি জায়গায় পৌঁছে দিচ্ছে। আর আমাদের দেশে সেই যে কোভিড-19-এ মাঝে মাঝে আমাদের মনে হয় মৃত্যুর সংখ্যাটা, যেটা স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য থেকে আমরা পেয়ে থাকি, ওয়েবসাইটের তথ্য, সেখান থেকে আমরা মনে করে থাকি করোনা বোধহয় একটু কমেছে। আবার তার পাশাপাশি এই বিতর্কও রয়েছে যে পরীক্ষার হার কম, তাই আমাদের শনাক্তের সংখ্যাটা কম, কিন্তু মৃত্যুর যে সংখ্যাটা কোনো দিন যখন আমরা আবার নতুন করে 54 জন শুনতে পাই, তারপরে 4-এর ঘরে যেটা থাকছি 42, 47, এগুলো কিন্তু আমাদেরকে আসলে সেই জায়গাটা থেকে এখনো শঙ্কার জায়গাটা থেকে বের হওয়ার সুযোগ বোধহয় করে দিতে পারিনি, বা আমরা সেই সুযোগটা খুঁজে বের করতে পারিনি। এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলতে চাই একুশের রাতের এই আলোচনায়। আর আজকে আমরা একুশের রাতের যে শিরোনাম যেটা ঠিক করেছি সেটা হচ্ছে করোনা শেষ কোথায়। এই শিরোনামে আজকে আমরা কথা বলবো এবং এই আলোচনায় অংশ নিতে যারা রয়েছেন আমাদের সাথে, শুরুতেই তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আপনাদেরকে। আমাদের সাথে যুক্ত রয়েছেন ডাক্তার মুশতাক হোসেন, সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা IEDCR, রয়েছেন অধ্যাপক ডক্টর SM আব্দুর রহমান, ডিন ফার্মেসি অনুষদ, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আমাদের সাথে আরও যুক্ত রয়েছেন ডাক্তার মোহাম্মদ নাহিদুজ্জামান সাজ্জাদ, মেডিসিন ও রিউম্যাটোলজি বিশেষজ্ঞ, BSMMU। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি একুশের রাতের আজকের আলোচনায়, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি যুক্ত হয়েছেন আজকের আলোচনায়। আমি শুরুটা করতে চাচ্ছি ডাক্তার মুশতাক হোসেন আপনাকে দিয়ে। আমাদের যে শিরোনাম যেটা করোনা শেষ কোথায়, শেষটা আসলে খুঁজে পাওয়া তো খুব মুশকিল, একেবারেই আমজনতার কাছে তো অনেক কঠিনই বলা যেতে পারে। কিন্তু আপনারা যারা রয়েছেন বিশেষজ্ঞ, তারা আসলে কতটা এর কুল কিনারা এখন সারা বিশ্বের যে প্রেক্ষাপট, তাতে কি মনে হচ্ছে এটা আসলে সেই কার্যকরী ভ্যাকসিন পাওয়া থেকে শুরু করে আসলে কতটা দীর্ঘায়িত হতে পারে এই কোভিড-19? ধন্যবাদ আজকে আলোচনায় আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। হ্যাঁ, আমরা তো করোনার শেষ চাই, অর্থাৎ আমরা আগের মতো স্বাভাবিক কার্যক্রম করতে পারবো, করোনাকে নিয়ন্ত্রণ করে এমন পর্যায়ে নিয়ে আসতে হবে। আমরা সাবধান থাকবো, কিন্তু যেন আমরা এখনো আমাদের বাংলাদেশে যদিও আমরা সব খুলে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু আমরা শিক্ষা প্রতিষ্ঠানকে খুলবার মতো এখনো ভরসা পাচ্ছি না। অর্থাৎ করোনা সংক্রমণটা এখনো উচ্চ মাত্রায় আছে, আমি বলি বিপদ সীমার উপরে আছে। সারা বিশ্বে কি অবস্থা, কোথাও কমছে কোথাও বাড়ছে, যেখানে কমে গেছে সেখানে আবার করোনার ঢেউ এসে লাগছে, যেটাকে দ্বিতীয় ঢেউ বলা হচ্ছে। আর আমাদের দেশে তো এখনো প্রথম ঢেউটাই চলছে। এটাকে আমাদের নামিয়ে আনতে পারবো তখনই যখন বলবো যে করোনা শনাক্তের হার যে এখন আছে 20% কিছুটা নিচে, 18% বা 16, এটাকে নামিয়ে আনতে হবে 5% নিচে। এবং যদি প্রতিদিন নমুনা পরীক্ষা করা হয় অন্তত পক্ষে 20,000, এবং এই করোনা সংক্রমণ 5% নিচে শনাক্তের হার যদি পরপর 3 সপ্তাহ থাকে, তাহলে আমরা হয়তো বলতে পারবো যে আমরা করোনা থেকে আপাতত কিছুটা দূরে আছি, এবং আমরা হয়তো স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন হোটেল, রেস্টুরেন্ট যেগুলো এখনো বন্ধ আছে সেগুলো চালু করতে পারবো। এবং সতর্ক থাকতে হবে পরবর্তী ধাক্কাটা যেন আমরা খুব দ্রুত শনাক্ত করতে পারি এবং দ্রুত আমরা নিজেদের প্রতিরোধ করতে পারি। এবং সারা বিশ্ব থেকে বৈশ্বিক মহামারী যে ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মার্চ মাসে, সেটা যখন তারা তুলে নেবে তখন হয়তো আমরা আপাতত একটা জায়গায় যেতে পারবো যে হঠাৎ করে ঢেউ হয়তো আসবে না। তো আমাদেরকে হয়তো আমাদের পুরো সময়টাতে, পুরো ঘন্টাতে এই করোনা সংক্রমণের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে। যেভাবে আমরা HIV, AIDS বা অন্যান্য ভাইরাস জনিত রোগের বিরুদ্ধে আমরা সতর্ক আছি, যেভাবে মার্স করোনা ভাইরাস এখনো আছে তার বিরুদ্ধে সতর্ক আছি আমরা, এইভাবে আমাদেরকে চলতে হবে। তবে বর্তমান যে হারটা বাংলাদেশে আছে
সেটা কিন্তু বিপদসীমার উপরে আছে, তাকে নামিয়ে না আনা পর্যন্ত আমরা নিশ্চিত হতে পারছি না। জি, আমরা আসলে নিশ্চিত হতে পারছি না, কিন্তু কিভাবে যেন সাধারণ মানুষের মধ্যে সেই বার্তাটাই চলে গেল যে করোনা বোধহয় তেমন নেই। সেটা কি শুধুমাত্র এই খুলে দেওয়ার কারণেই সবকিছু, মানে সাধারণ ছুটিটা বন্ধ করে দিয়ে সবকিছু খোলার কারণেই কি হয়েছে? না, দেখুন, এটা তো মানুষের জীবনের বৈশিষ্ট্য। আপনি কতদিন একজন মানুষকে ঘরে রাখবেন যার খাবারের সংস্থান নেই? এখন শুধুমাত্র প্রান্তিক মানুষ নয়, একমাত্র যারা সরকারি চাকরি করেন তাদের হয়তো মাস শেষে তারা বেতন পাবেন, তবুও আমি শুনেছি কোনো কোনো জায়গায় এখনো ঈদের বোনাস দেওয়া হয়নি, কারণ তারা আরো পরে দেবেন। নিশ্চয়ই সেখানে কিছু একটা সমস্যা আছে। কিন্তু এছাড়া যারা আছে তাদেরকে, তারা যদি প্রতিষ্ঠানে কাজ না করেন তাদের জীবন চলবে না। দেখুন, সিরিয়াতে সবসময় বোমা পড়ছে, প্যালেস্টাইনে বোমা পড়ছে, ইরাকে যুদ্ধ, সেখানে কি জীবন থেমে আছে? সেখানে বাচ্চারা খেলাধুলা করছে, গৃহিণীরা রান্না বান্না করছেন, কাজে যাচ্ছেন, ঘরের পুরুষরা কাজে যাচ্ছেন। জীবনের বৈচিত্র্য বা জীবনের যে সমস্যা, সেটা দীর্ঘস্থায়ী যদি একটা মহামারী থাকে, দীর্ঘস্থায়ী যুদ্ধ থাকে, একটা পর্যায়ে এসে মানুষ কিন্তু তার জীবনকেই অগ্রাধিকার দেয়। কাজে আমরা দীর্ঘদিন ধরে সারা বাংলাদেশকে বন্ধ করে রাখতে পারতাম না, এবং কোনো দেশই সেটা পারেনি। তারা বাধ্য হয়ে বেরিয়েছে, এবং বেরিয়ে তারা সংক্রমণের ঝুঁকির মধ্যে পড়েছে। সেই ঝুঁকিটা যত কমানো যায় ততই সেই দেশের কৃতিত্ব। আমাদের সেই জায়গায় যেতে হবে যে আমরা স্বাভাবিক যে অর্থনৈতিক কর্মকাণ্ড আমাদের জীবনের জন্য সেটা আমাদের করতে হচ্ছে, কিন্তু নিরাপদে যেন সেটা করতে পারি সেটা আমাদের নিশ্চিত করা সবার দায়িত্ব। সেটি না করলে কিন্তু আমরা আমাদের নাগরিক দায়িত্ব বা সরকারের দায়িত্ব পালন করছি এমনটি বলা যাবে না। জি জি জি, অর্থাৎ সেই সতর্ক থাকা এবং নিরাপদে থাকার যে ব্যাপারটি, সেটা আসলে কতটুকু আমরা মানছি তার উপর নির্ভর করছে আমাদের এই সংক্রমণের হারটা কিছুটা হলেও কমিয়ে আনা হয়তো যায়। আসবো অধ্যাপক ডক্টর এস এম আব্দুর রহমান আপনার কাছে। যেটা ডাক্তার মুশতাক হোসেন বললেন যে 5% নিচে যদি পরপর 3 সপ্তাহ অ্যাটলিস্ট থাকে, সেক্ষেত্রে বলা যেতে পারবে যে একটি জায়গার সংক্রমণ, অর্থাৎ একটি দেশের সংক্রমণ হয়তো কমে গেছে। কিন্তু এখনো আমরা প্রতিনিয়ত যে হিসাবটা পাচ্ছি সেটা প্রায় 18%ই আমরা দেখতে পাচ্ছি এই সংক্রমণের হারটা থাকছে, যেটা পরীক্ষার বিপরীতে যে শনাক্তের হারটা থাকছে সেটা আমরা দেখতে পাচ্ছি। কখনো হয়তো এটা 16 হচ্ছে, কিন্তু তার নিচে খুব একটা নামেনি। আমরা এটাই পরিলক্ষিত হচ্ছে প্রতিদিনের সেই তথ্য থেকে স্বাস্থ্য অধিদপ্তরের। কিন্তু তারপরও আমরা সব কিছুতে আমাদের সতর্কতা কমিয়ে দিয়েছি। আমরা বাইরে কাজে বের হব জীবিকার তাগিদে, জীবন জীবিকা আমাদের খুঁজে নিতেই হবে, কিন্তু সেখানে সতর্কতা এতটাই কমে যাওয়াটা এত তাড়াতাড়ি ঠিক হলো কিনা? এমনকি সুশীল সমাজের মধ্যেও সেই সতর্কতা অনেকখানি কমে গিয়েছে। আমরা যদি কালকের একটি ঘটনা দেখি, সাংবাদিক কথাসাহিত্যিক রাহাত খানের যে জানাজা, আগে জানাজায় যতটা আমরা বিভিন্ন সময় দেখেছি জানাজা খুব কম মানুষের উপস্থিতিতে হয়েছে বা দাফনের কাজটি শেষ করা হয়েছে, সেখানে কালকে জানাজায় মানুষ ছিলেন বা তাকে শ্রদ্ধা জানাতে এসে, কিন্তু অনেকের মুখে আমরা মাস্ক দেখিনি। যেটা এখানে উল্লেখ করতে আমি চাচ্ছি সেটা হচ্ছে মাস্ক পরিহিত ছিলেন না। তারা তো আসলে সবাই সুশীল সমাজের প্রতিনিধি হিসাবেই ওখানে অনেকেই এসেছেন। তাহলে আমরা কি সতর্ক না, নাকি আমরা অবহেলা করছি বা আমাদের উদাসীনতা অনেক বেশি ঘিরে ধরছে? জি, আপনাকে ধন্যবাদ, এবং যারা দর্শক যারা দেখছেন এবং আমার সঙ্গে যারা আছেন সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে বিষয়টি আজকে সিলেক্ট করেছেন, করোনার শেষ কোথায়, আসলে সে প্রশ্ন আমার নিজেরও। আপনি একটু আগে যে বিষয়টি বললেন যে রাত খানে জানা যায় যেভাবে লোকজন এসেছে এবং মাস্ক পরা ছাড়া, আমি এই প্রসঙ্গ নিয়ে প্রথমে বলতে চাই। জানেন যে আমাদের দেশে 8ই মার্চ থেকে করোনা শনাক্ত হওয়ার পরে প্রায় কাছাকাছি 6 মাসের কাছাকাছি কিন্তু আমরা অতিবাহিত হচ্ছে। জি জি, তো মানুষের ধৈর্যের একটা সীমা আছে আমি বলবো। যদিও সতর্কতা সরকার থেকে বারবার বলা হচ্ছে বা আমরা বিভিন্ন মাধ্যমে আপনাদের মাধ্যমে সতর্কতার বিষয়ে বলা হচ্ছে, কিন্তু আমার মনে হয় তারপর মানুষের ধৈর্যের একটা ব্যাপার আছে, এবং যে কারণে মানুষ অনেকটাই আগের তুলনায় অনেকটাই এই করোনাকে ভয় পাচ্ছে না। যদিও আমরা মৃত্যুর সংখ্যা কিন্তু দিন দিন বেড়েই চলছে বা দিন দিন একই রকম আছে আমাদের দেশে এবং সারা বিশ্বে তো হচ্ছে। জি জি জি, সব মিলিয়ে আমার কাছে মনে হয় যে মানুষের ভিতর আগে যে আতঙ্ক ছিল, আমরা প্রথম দিকে দেখেছি যে সাধারণ ছুটির সময় যেখানে করোনার সংক্রমণ কিন্তু আমাদের এত বেশি ছিল না, আমাদের তখন সংক্রমণের হার খুবই কম ছিল, কিন্তু সেই সময় কিন্তু মানুষের ভিতরে একটা ভীতি আমরা দেখেছি, লক্ষ্য করেছি যে মানুষ খুবই সতর্কভাবে চলাফেরা করেছে।
যদিও মাস্ক তখন আমরা করতে দেখিনি, কারণ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে মাস্ক পরার ব্যাপার কিন্তু প্রথম দিকে নির্দেশনা ছিল। জি, এক এক সময় এক এক ধরনের নির্দেশনা আমরা পেয়েছি। জি, মানুষের ভিতর কিন্তু একটা ভীতি হয়েছিল এবং সবাই কিন্তু ঘরের ভিতরে ছিল। আমি ব্যক্তিগতভাবে কিন্তু তখন আমার বাসার বাইরে যেতেই ভয় পেতাম, কিন্তু আস্তে আস্তে কিন্তু সেই ভয় কাটিয়ে উঠেছি। তবে আমি ব্যক্তিগতভাবে আমি মাস্ক পরে বা বিভিন্ন সতর্কতা অবলম্বন করে চলি, কিন্তু সবাই কিন্তু সেই জিনিসটা আমি দেখছি না যে মেনে চলছে। তো সেক্ষেত্রে আমি মনে করবো যে আমাদের দেশে সংক্রমণের যে মাত্রাটা আছে, যেটা আমাদের ডক্টর মুস্তাক বললেন যে 5%-এর নিচে নেমে আসতে হবে, কিন্তু আমরা যেভাবে চলছি এবং যে অসতর্ক ভাবে আমরা চলছি, আমরা যদি এভাবে চলতে থাকি এবং আমাদের যে ট্রেন্ডসটা আমরা লক্ষ্য করছি আমাদের দেশে, মৃত্যুর সংখ্যা এবং সংক্রমণের হার, তাতে মনে হচ্ছে যে এটা বেশ আমাদের দেশে দীর্ঘায়িত হবে। সারা বিশ্বে দীর্ঘায়িত তো হচ্ছেই, কিন্তু আমাদের দেশে আরো বেশি দীর্ঘায়িত হবে। কারণ একটু আগে আপনি বলেছিলেন যে আমরা কিন্তু ওয়েব খুঁজে পাচ্ছি না, আসলে কোথায় আছি আমরা, কোন অবস্থায় আছি, এটা কিন্তু বলা মুশকিল। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের সতর্ক হওয়া দরকার। আরেকটি বিষয় হচ্ছে যে আপনি জানেন যে 1 সেপ্টেম্বর থেকে আমাদের যে বাসগুলো খুলে দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু আগের নিয়মে ভাড়া নির্ধারণ করে, মানে আগের নিয়মে চলবে। তার অর্থ কি, আমাদের দেশে যেভাবে বাসে গাদাগাদি করে সবাই চলে, সেভাবে যদি চলতে থাকে তাহলে কিভাবে আপনি করোনা নিয়ন্ত্রণ করবেন এই দেশে? আমি তো কোনো পথ দেখছি না। এখন আমরা তারপরেও সারা বিশ্ব থেকে আমরা অনেকটাই ভালো আছি, সেটা আমাদের মহান সৃষ্টিকর্তার কৃপায় হয়তো আমরা ভালো আছি। আমাদের দেশে মৃত্যুর সংখ্যা কম, মৃত্যুর হার কম, এবং সংক্রমণের সংখ্যাও, যদিও আমাদের যে স্ট্যাটিস্টিক্স আমরা পাচ্ছি সেটা সঠিক না হলেও, সংক্রমণের সংখ্যাও আমি মনে করি যে অন্যান্য জায়গায় আমরা যেটা দেখেছি সারা বিশ্বে, উন্নত বিশ্বে, তার থেকে হয়তো কমই হবে, বা হয়তো অ্যাসিম্পটোমেটিক সংক্রমণের সংখ্যা অনেক বেশি হতে পারে, যেটা বিভিন্ন রিসার্চে আমরা দেখতে পেয়েছি। তো আমি মনে করি যে এটা বেশ দীর্ঘায়িত। বাংলাদেশে মানে সংক্রমণ আপনি যেটা বলছেন সে অনুযায়ী হচ্ছে বাংলাদেশে আসলে উপসর্গ নেই এরকম সংখ্যা থাকলেও থাকতে পারে, কিন্তু উপসর্গ যুক্ত সংখ্যাটা কম অন্য দেশের তুলনায়, সেটা বলেছেন কি আপনি? জি, আমি সেটাই বলতে চাচ্ছি যে আসলে বাংলাদেশের সংক্রমণের হার বা সংক্রমণের সংখ্যা কিন্তু যে পরিমাণ টেস্ট হচ্ছে, এই টেস্ট দিয়ে বোঝা মুশকিল। আমরা যেটা সরকারিভাবে পাচ্ছি, আমরা যদি সেটাকে ধরে নেই, কিন্তু এর বাইরেও কিন্তু বাংলাদেশে আমরা রিসেন্টলি আইইডিসির একটা গবেষণা হয়েছিল, সেখানে কিন্তু আমরা দেখেছি যে যাদের ভিতরে কোনো সিমটম নাই, অ্যাসিম্পটোমেটিক, তাদের ক্ষেত্রে কিন্তু বেশ উল্লেখযোগ্য পরিমাণ সংক্রমণ লক্ষ্য করা গিয়েছে। সুতরাং যেখানে আমাদের টেস্টের সংখ্যা আগে যেখানে 17,000 18,000 করতাম, এখানে আমরা 10,000 12,000 করে করছি, যেখানে টেস্টের সংখ্যা বাড়ানো দরকার এখনকার পরিস্থিতিতে, কিন্তু আমরা টেস্টের সংখ্যা, আমাদের আরটিপিসিআর ল্যাব বাড়ার সত্ত্বেও টেস্টের সংখ্যা কমে গিয়েছে। সেটা বিভিন্ন কারণ আছে, বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন মিডিয়াতে আলোচনা হয়েছে, বিভিন্ন বিশেষজ্ঞরা বলেছেন বিভিন্ন কারণ, কিন্তু এই বিষয়টির কারণে কিন্তু আমরা আমাদের দেশের সংক্রমণের মাত্রাটা সঠিকভাবে আমরা বুঝতে পারছি না। তো আমার কাছে মনে হয় যে যেহেতু সঠিক সংক্রমণের সংখ্যা আমাদের সামনে নাই, সুতরাং এটা আপাত দৃষ্টিতে বলা যাচ্ছে না যে আমাদের এখানে সংক্রমণের সংখ্যাটা কতটুকু বা সংক্রমণের মাত্রা আসলে কত পার্সেন্ট। আমরা যে পরিমাণ টেস্ট হচ্ছে সেই ভিত্তিতে বলা হচ্ছে, কিন্তু টেস্ট যদি বাড়ানো না হয় তাহলে আসলে সঠিক মাত্রা বা সঠিক পার্সেন্টেজ আমরা কিন্তু পাচ্ছি না। জি, ডাক্তার মোহাম্মদ নাহিদুজ্জামান সাজ্জাদ, আপনার কাছে আসব। যেটা একেবারেই সম্মানিত দুজন অতিথি বলছিলেন যে এদেশের মানুষ সতর্ক থাকার যে ব্যাপারটি, সেটা কিছুটা উদাসীনতায় চলে গিয়েছে, কারণ আসলে কতদিন এরকম একটা বিষয় মেনে নেওয়া যায়, সেজন্য কিছুটা সরে এসেছি আমরা একটা আরোপিত যে নিষেধাজ্ঞা সেখান থেকে, কারণ মানুষ তো আসলে একটু মুক্তভাবেই চলাচল করতে চায়। সেই অর্থে বাঙালি জাতীয় হয়তো বা বাংলাদেশের মানুষও হয়তো সরে এসেছে, কিন্তু বিশ্বের বিভিন্ন দেশ, যাদেরকে আমরা খুব নিয়মতান্ত্রিক দেশ হিসেবেই জেনে এসেছি এতদিন, বা আমরা সব কিছুতেই ধরে নিয়ে থাকি যে ইউরোপের উন্নত দেশগুলো বা পশ্চিমা বিশ্বের সেই উন্নত দেশগুলো অনেক বেশি নিয়ম মেনে চলে, কিন্তু এই কোভিড-19 আক্রান্ত হওয়ার এই ভাইরাসটি গ্রাস করার পরে আমরা কিন্তু তার ব্যতিক্রম সব জায়গায় দেখতে পাচ্ছি। এখন একেবারেই সেই আরোপিত নিষেধাজ্ঞার বিরুদ্ধে আমাদের দেশে তো এখন পর্যন্ত কোনো বিক্ষোভ হয়নি, কিন্তু ইউরোপের বিভিন্ন দেশেতেও রীতিমতো বিক্ষোভ শুরু হয়েছে। আমি যদি কয়েকটি ঘটনা এখানে উল্লেখ করতেই চাই, যেটা একেবারেই সাম্প্রতিক সময় হয়েছে, তাহলে বলা যেতে পারে যে করোনা ভাইরাস নিয়ন্ত্রণে স্বাস্থ্যবিধি আরোপের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেছে ইউরোপের বিভিন্ন দেশ। জার্মানির রাজধানী বার্লিনে বিক্ষোভে অংশ নিয়েছেন অন্তত 38,000 মানুষ। আমি শুধু এই জার্মানির কথাটুকুই বললাম, এর বাইরে অস্ট্রিয়ায় বিক্ষোভ হয়েছে,
সুইজারল্যান্ডের জুরিকে বিক্ষোভ হয়েছে ইউরোপের আরও কয়েকটি দেশে। তারা তো রীতিমতো মাস্ক পরিধান করবে না, স্বাস্থ্যবিধি মানবে না, এর বিরুদ্ধে বিক্ষোভ করেছে। তাহলে এটা আসলে সারা বিশ্বে আমাদের কি বার্তা দিচ্ছে? কোভিড-19-এর শেষ কিভাবে আমরা খুঁজে পাবো, বা আমরা এই লড়াইটাই বা কিভাবে করব? ধন্যবাদ। আসলে কোভিড আমাদেরকে যে শিক্ষাটা দিচ্ছে, আমরা মানুষের স্বাভাবিক যে নেচার, সেই নেচারের বিরুদ্ধে আচরণ করাটাই হচ্ছে কোভিড থেকে মুক্তি পাওয়ার একটা উপায়। যেমন স্বাভাবিকভাবে মানুষ খুব স্বাধীন চেতা, মানুষ স্বাধীনভাবে কথা বলতে চায়, স্বাধীনভাবে মিশতে চায়, মানুষ তার খুব কাছের মানুষের সাথে গায়ে গা লাগিয়ে থাকতে চায়। তো এই যে একটা নেচার, মানুষের স্বভাবগত যে জায়গা, সেই জায়গা থেকে আসলে করোনা ভাইরাসটা বেশি ছড়াচ্ছে, এই ধরনের আচরণের জায়গা থেকে। তো সেটা থেকে যে বিরত থাকা, এবং যে কথাটি আলোচনা হয়েছে যে আসলে দীর্ঘদিন আমরা দেখেছি কোভিড যখন প্রথম আসলো চীনা থেকে আমরা খবর পেলাম, সেখানে স্ট্রং একটা লকডাউন ছিল ওহানে, এবং পরবর্তীতে তারা নিয়ন্ত্রণ করার পর অন্য দেশগুলোতেও লকডাউন প্রক্রিয়া শুরু হলো, বাংলাদেশেও একইভাবে শুরু হলো 8 মার্চের পর থেকে। কিন্তু আমাদের একটা আশা ছিল যে হয়তো এভাবে লকডাউন করে, তখন কি বিভিন্ন থিওরি আসতেছিল যে হ্যাঁ 30 দিন 45 দিন এভাবে একটা লকডাউন করার পরে একটা ডিক্লাইন হবে। তো দেখা গেল যে আসলে একটা নতুন ভাবে আমরা প্রতিটা মুহূর্তে শিখছি, তো সেটাতেও খুব বেশি আমরা লাভবান হতে পারলাম না। তো যার কারণে আসলে মানুষের যে স্বভাবজাত যে প্রকৃতি, সে মানুষ ফিরে যেতে চায়। তো সেটার জন্য আসলে মানুষ মানছে না। মানুষ বহির্বিশ্বে ইউরোপের কান্ট্রিগুলো ওরা আরো বেশি স্বাধীন চেতা, আমরাও বাংলাদেশিরা বাঙালিরা আমরা স্বাধীন চেতা। তো সেই স্বাধীনতার একটা বিষয়। দ্বিতীয়ত হচ্ছে যে মানে রোগটার গভীরতা বুঝতে পারে। যেমন আমরা যারা চিকিৎসক অথবা ইউনিভার্সিটির শিক্ষক থেকে শুরু করে যারা সচেতন সাংবাদিক যারা আছেন, ওনারা কিন্তু খুব বারবার বলে যাচ্ছেন একটা কথাই, যে আমাদের অবশ্যই স্বাস্থ্যবিধি ভালোভাবে মানতে হবে, যেহেতু এটা দীর্ঘমেয়াদী একটি রোগ, এবং আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে আমরা আসলে এই লকডাউন সহ অফিস আদালত বন্ধ করা এই কাজটা চালিয়ে নেওয়া আসলে আমাদের জন্য প্রায় অসম্ভব একটা বিষয়। সুতরাং এখন উপায়টা কি? উপায় হচ্ছে স্বাস্থ্যবিধিটা খুব স্ট্রিক্টলি মানা। তো স্বাস্থ্যবিধি স্ট্রিক্টলি মানার ক্ষেত্রে একটা ব্যাপক উদাসীনতা কিন্তু রাস্তায় নামলে আমরা দেখতে পাই। এবং আমি আমার ঘটনা বলি, আমি এদিন একটা সিএনজিতে উঠলাম, আমি নিজেই মাস্ক পরাচ্ছিলাম, ভালোভাবেই আমার গবজ ছিল। আমি ওনাকে বললাম আপনি একটু মাস্ক পরেন। তো উনি আমার দিকে এমন ভাবে তাকালো যে উনি ব্যাপকভাবে মাইন্ড করছে আমি ওনাকে কেন মাস্ক পরতে বললাম। তো রাস্তায় কিন্তু আসলে এমন একটা চিত্র আমরা পাই যে আসলে মানুষ মেনে নিচ্ছে না, বিশেষ করে একটা শ্রেণী, যে আসলে তাদের কোভিড হতে পারে। ইভেন আমি এমন কথা শুনছি যে আমাদের দেশের সাধারণ যারা খেটে খাওয়া মানুষ, যারা প্রতিটা মুহূর্তে রাস্তায় বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ত আছে, তাদের ভিতরে কেন যেন এরকম একটা ধারণা বিরাজ করছে যে এই রোগটা আমাদের না, আমাদের জন্য হবে না, এটা হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রিতে যারা খুব বড় লোক মানুষ, খুব আরামে থাকে, কাজকর্ম কম করে, এদের জন্যই আসলে এই রোগটা ভয়ঙ্কর, আমাদের জন্য। সেখানেও তারা একটা শ্রেণী বিভাজন করে ফেলেছেন যে এই রোগটাও আসলে কাদেরকে গ্রাস করবে। কাদেরকে গ্রাস করবে। তো এই ধরনের তাদের ভিতরে যে এই যে একটা বিশ্বাস যে আমাদের হবে না, এটার মাধ্যমে কিন্তু আসলে সোসাইটিকে একটি বিপদে ফেলার একটা প্রক্রিয়া চলছে। কারণ হচ্ছে এমন হতে পারে হয়তো ওনার সিমটমটা কম হতে পারে, উনি সিমটোমেটিক বা লক্ষণহীন কোভিড হতে পারেন, অথবা মাইল্ড সিমটোমেটিক কোভিড হতে পারেন, অথবা মাইল্ড হয়ে ওনার ভিতরে একটা ইমিউনিটি ডেভেলপ করছে, সেই ধরনের প্রচুর মানুষ আমাদের সমাজে হয়তো আছে। কিন্তু উনি তো ক্যারিয়ার হতে পারেন, ওনার ট্যাক্সিতে যিনি উঠছেন তিনি তাকে ছড়াতে পারেন, একজন রিক্সায় যিনি উঠছেন শেয়ারিং হচ্ছে সেখানে ছড়াতে পারেন, একজন দোকানদার, আমি দেখলাম যে দোকানদাররা একেবারে মাস্কই পরে না, অথচ সেই যে জায়গাটাতে মানুষ বারবার যাচ্ছে সেখান থেকে প্রোডাক্ট নিচ্ছে, তো সেখানে তাকে তো মাস্ক অবশ্যই পরা উচিত এবং সেটা বাধ্যতামূলক করা উচিত, সেই জায়গাগুলোতেও হচ্ছে না। সেজন্য স্যার মুস্তাক স্যার যেটা বলছেন যে আসলে ইভেন সে শুধু মাস্ক, আমি একটু যুক্ত করতে চাই, জি নাহিদুজ্জামান, আমি একটু যুক্ত করতে চাই, শুধু মাস্ক তিনি পরছেন না তাই না, দোকানগুলোতে যে চিত্রটা এখন আমাদের সামনে উঠে এসেছে, তিনি ওই একই হাতে বিভিন্ন জনকে সে টাকা তিনি দিচ্ছেন, এক্সচেঞ্জ করছেন, সেই হাত দিয়েই কোনো ধরনের স্যানিটাইজ না করে তিনি আবার খাবারের কোনো ধরনের পণ্য আবার ক্রেতার হাতে তুলে দিচ্ছেন বিক্রেতা হিসেবে। এই চিত্রগুলো তো আরো বেশি আমাদেরকে শঙ্কিত করে কি না? শুধু মাস্ক পরিধানের বিষয়টাই তো না।
অবশ্যই অবশ্যই আমাদের এটা এই ভাইরাস এমনই একটা যেটা দেখা যায় না। আমাদের একটা হচ্ছে যেটি দেখা যায় সেটিতে কিন্তু সতর্কতা অবলম্বন করা সহজ, যেটি দেখা যায় না সেটিতে সতর্ক অবলম্বন করা অনেক কঠিন। এখন এটা যে হাইলি ট্রান্সমিসেবল এবং টাচ যে কোনো প্রোডাক্ট হোক, টাচ এরিয়া, এটার মাধ্যমে কিন্তু ব্যাপকভাবে ছড়াচ্ছে। তো সুতরাং সেই জায়গাটা কিন্তু আমরা নিশ্চিত করতে পারি নাই। এই নিশ্চিত করতে না পারার ক্ষেত্রে আমরা যেটা দেখি যে মাস্ক পরিধান করা এটা বাধ্যতামূলক একটা আইন হিসেবে সেটা আসছে, কিন্তু এই আইনের প্রতি আসলে কোনো তোয়াক্কা নাই, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে এটা যে মনিটরিং খুব সিরিয়াসলি করা হচ্ছে আমার চোখে পড়ছে না। যেমন অফিস গুলাতে যেতে গেলে সেখানে অবশ্যই একটা মনিটরিং করতে হবে যে ওখানকার স্টাফ সবাই পড়ছে কিনা, সেই অফিসকে বাধ্য করা সেই কাজে। যে দোকানটি খুলে দেওয়া হলো সেই দোকানের মালিককে বা দোকানকে বাধ্য করা যে তোমার সকল স্টাফ অবশ্যই মাস্ক পরতে হবে এবং যেটি বললেন যে স্যানিটাইজ করতে হবে স্বাস্থ্যসম্মত ভাবে, একজনেরটা আরেকজনের সাথে কন্টামিনেট করা যাবে না। তো এই যে মনিটরিং এর জায়গাটা এই মুহূর্তে সরকারের পক্ষ থেকে বারবার দেওয়া হচ্ছে, মানুষকে জানানো হচ্ছে, বোঝানো হচ্ছে, বাট মনিটরিং করা, কিছু কিছু জায়গাটাকে বাধ্য করা এই যে প্রতিষ্ঠানগুলোকে যে তোমাদের অবশ্যই করতে হবে, না তোমাকে জরিমানা করা হবে। প্রতিষ্ঠানকে জরিমানা করলে তখন কিন্তু ব্যক্তি ঠিক হয়ে যাবে। সুতরাং আমার মনে হচ্ছে যে এখনকার এই সিচুয়েশনে যেহেতু সবকিছু ওপেন হয়ে গিয়েছে, এখন হচ্ছে সরকারের পক্ষ থেকে বিভিন্ন মনিটরিং এজেন্সির মাধ্যমে যদি খুব স্ট্রিক্ট মনিটরিং করা যায় যে আপনার মাস্ক পরতে হবে এবং এই স্বাস্থ্যবিধি মেনে হাত বারবার ধোয়া বা স্যানিটাইজেশন করা, সেই কাজটা যদি স্ট্রিক্টলি মানা যায়, মানতে বাধ্য করা যায়, তাহলে আমার মনে হয় যে আমাদের যে রেটে স্প্রেড হচ্ছে সেই রেটটা কিন্তু মিনিমাইজ করা সম্ভব। জি, তো সুতরাং এখানে অবশ্যই আইন প্রয়োগের একটা বিষয় আছে। জি 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 আমি ডাক্তার মুশতাক হোসেন আপনার কাছে যে প্রশ্নটি রাখতে চাই যে এই যে একেবারেই আমাদের দেশের যে নিম্ন আয়ের মানুষ যারা রয়েছেন তাদের মধ্যে যে ধারণাটা বেড়ে উঠেছে যে তারা এক ধরনের শ্রেণী বিভাজন করেই ফেলেছেন যে এইরকম একটি ভাইরাস, এই কোভিড-19, এটা আমাদের একেবারেই গরিব মানুষদের জন্য না, যেটা বলছিলেন ডাক্তার মোহাম্মদ নাহিদুজ্জামান, যে এটা বোধহয় সেই পশ্চিমা বিশ্বের একেবারে হাই সোসাইটি যারা অনেক বেশি উচ্চবিত্ত তাদের হবে। তার কারণটা আসলে কি? এই বাংলাদেশের মানুষের যারা নিম্ন আয়ের মানুষ রয়েছেন, যারা খুব হার্ড ওয়ার্কার, তাদের মধ্যে আসলে সংক্রমণের হার কম, এটাই কি তার কারণ, নাকি উপসর্গ মানে হীন সংক্রমণটা তাদের মধ্যে আছে, আমাদের কোনো ধরনের সার্ভে করার যে এক ধরনের ঘাটতি রয়েছে সেই কারণে তাদের মধ্যে এ ধরনের একটি ধারণার জন্ম হয়েছে? আমি এই উত্তরটি আপনার কাছ থেকে নিব, তার আগে আমাকে একটি বিরতি নিতেই হচ্ছে। বিরতি নিয়ে আমি আপনার কাছে ফিরব। সম্মানিত দর্শক, 21শে রাতের সময় হলো একটা ছোট্ট বিরতি, নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। সম্মানিত দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি 21শে রাতের আজকের আলোচনায়। আমরা ফিরে আসবো আমাদের আলোচনায়। আলোচনা করছি করোনা শেষ কোথায়, এই শিরোনামে। আমরা ছিলাম ডাক্তার মুশতাক হোসেন, আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আসলে আমাদের দেশের নিম্ন আয়ের মানুষদের মধ্যে যে একটি ধারণা তৈরি হয়েছে, সেটা কি আসলে তাদের কোনো ধরনের তাদের মধ্যে এক ধরনের ইমিউনিটি বিল্ড আপ করে গিয়েছে, এখান থেকে এই ধারণাটা এসছে কিনা, নাকি আমাদের কোনো ধরনের সার্ভে করার যে ঘাটতি রয়েছে আমরা করছি না, যে উপসর্গহীনভাবেই তারা আক্রান্ত হচ্ছে কিনা, সেই ঘাটতি থেকে এই ধারণার জন্ম হলো কিনা? হ্যাঁ, এটা একটা প্রচারণা আছে যে ডক্টর নাহিদ যেটা বলছিলেন, এটা একটা প্রচারণা ছড়িয়ে দেওয়া হয়েছে আমি বলবো, শুধু বাংলাদেশে না। যখন ব্রাজিলে প্রথম দিকে সংক্রমণ আমাদের মতো এরকম পর্যায়ে ছিল, তখন ব্রাজিলের যারা সর্বোচ্চ নেতৃবৃন্দ তারা কিন্তু বলছিলেন যে যারা মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়া আশা করে করোনা ওদের মধ্যেই হবে, আমরা যারা এই দেশে আছি, আমরা খেটে খাওয়া মানুষ, আমাদের হবে না, তোমরা কোনো এসব জনস্বাস্থ্যবিদদের কথায় বিভ্রান্ত হলে আমাদের ইকোনমিতে ধস নামবে, এগুলো শুনবে না। এবং আদিবাসীদের বলা হলো, আদিবাসীদের তো হবেই না। দেখুন, একেবারে এই চিত্রটা একেবারে মিথ্যা প্রমাণিত হয়েছে। ব্রাজিলে এখনই বেশি সংক্রমণ, যত সাও পাওলো এবং রিও ডি জেনেরোতে ঘনবসতি এলাকা, শ্রমজীবী মানুষ, তাদের মৃতদেহ রাস্তায় পড়েছিল একটা পর্যায়ে, এবং গভীর আমাজনের জঙ্গলে আদিবাসীদের মধ্যে করোনা পাওয়া গেছে। আমাদের ভারতে দেখেন, আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে মাত্র 60 জন লোক থাকে, একটা বিপন্ন জনগোষ্ঠী, আদিবাসী জনগোষ্ঠী, তাদের মধ্যে আপনার এই 60 জনের মধ্যে 5 জনের করোনা আপনার শনাক্ত হয়েছে।
কাজেই কেউই এই করোনা থেকে প্রতিরোধ ক্ষমতা অর্জন করেনি। বাংলাদেশ কেন, সারা বিশ্বে এটা প্রমাণ পাওয়া যায়নি। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন, আমাদের গবেষণাটা করা উচিত। একটা গবেষণা হয়েছে আইডিসিআর এবং আইসিডিডিআরবি, তারাও বলেছে, তবে এখানে স্যাম্পল কালেকশনটা খুব সীমিত ছিল। সেক্ষেত্রে সারা ঢাকা শহরের মধ্যে যে সমস্ত হাউস হোল্ড নির্বাচন করে করা হয়েছে সেখানে শতকরা 8-9 ভাগ পেয়েছে এবং ঘনবসতি এলাকায়, বস্তি এলাকায় পেয়েছে 6 ভাগ, সেখানেও কম দেখা গেছে। কিন্তু আমার মনে হয় যে সংক্রমিত হওয়ার ঝুঁকি সবার মধ্যেই আছে, তবে মৃত্যুর হারটা হয়তো কিছুটা কম, কারণ এখন যারা ঢাকা শহরের ঘনবসতিপূর্ণ এলাকাতে আছে তারা কর্মক্ষম জনগোষ্ঠী। এমনিতে আমাদের সারা বাংলাদেশে প্রবীণ জনগোষ্ঠীর আনুপাতিক হার অন্য দেশের তুলনায় কম। আমাদের প্রবীণ যারাও আছেন তারা ওল্ড হোমে থাকেন না, তারা থাকেন পরিবারের ভিতরে, এবং পরিবারের ভিতরে একটা সুরক্ষা তাদের থাকে, দরিদ্র পরিবারই হোক বা যারা উচ্চ সচ্ছল পরিবার হোক। ফলে এখানে একে তো আমাদের জনমিতিক যে চিত্রটা, এখানে আমাদের 60 বছরের ঊর্ধ্বে জনসংখ্যাটা অন্য দেশের তুলনায় কম, কাজে মৃত্যুর সংখ্যাটাও কম, যদিও মৃত্যুর হারটা কিন্তু বাংলাদেশেও বেশি, প্রায় অর্ধেক। এবং যদি 50 বছরটাকে আমরা একটা বিপজ্জনক সীমারেখা বলি, 50 বছরের পরেই বাংলাদেশের মানুষের উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস কিংবা ক্যান্সার, কিডনি ডিজিজ, সেই 50 বছরটা ধরলে কিন্তু প্রায় 70 ভাগ মারা গিয়েছে যারা, তারা 50 ব্যক্তি। কিন্তু যারা ঘনবসতি এলাকায় থাকছেন, তারা যারা কর্মক্ষম মানুষ, তারাই ঢাকাতে আছেন এই করোনা কালে। সেই পরিবারের প্রবীণ সদস্য এবং যারা অসুস্থ তারা গ্রামে চলে গেছেন, কারণ এখানে তারা তো কোনো উপার্জন করতে পারছেন না। কাজেই মৃত্যুর সংখ্যাটা হয়তো সেরকম দেখা যাচ্ছে না, কারণ মৃত্যুর সংখ্যা হলে তো এই ঘনবসতি এলাকায় কোনো খবর গোপন থাকবে না, এবং একাধিক মৃত্যু হলে সেটা একটা ভীতির সঞ্চার করে, সেটি হয়তো অন্যান্য জায়গার তুলনায় একটু কম। আরেকটা হচ্ছে প্রচারণা, পত্রিকায় তাদের নামই আসে যারা সমাজে পরিচিত ব্যক্তি, সচ্ছল ব্যক্তি। সাধারণ মানুষ মারা গেলে তাদের নামটা আসে না, সংখ্যাটা আসে। আজ পর্যন্ত আমাদের 4000 মানুষ মারা গিয়েছে, পত্রিকায় হয়তো হার্ডলি 1000-এর মতো লোক খুব একটা নাম আসেনি। বাকি 3000 কারা? এই বাকি 3000 হচ্ছে সাধারণ মানুষ। এই বিষয়টি হয়তো তারা জানেন না। তবে ভয়ভীতি থাকার প্রয়োজন নেই, স্বাভাবিকভাবেই আমাদের স্বাস্থ্যগত আচরণ করা দরকার, কারণ ভয়ভীতি থাকলে নানা রকম ভুল ধারণা থেকে অস্বাস্থ্যকর আচরণ, যে থানকুনি পাতা খাওয়া, কিংবা কেউ কেউ আপনার স্যানিটাইজার খেয়ে ফেলেছে, কোনো কোনো দেশে যে স্যানিটাইজার খেয়ে ফেলা হবে, এরকম উন্মাদের মতো বা অপকৃষ্ট কত আচরণ প্রমোট করতে পারে কেউ, সেটার জন্য আমাদের ভীতি বা আতঙ্ক প্রয়োজন নেই। আমরা সুস্থভাবেই আমরা স্বাস্থ্যকর আচরণ করব। এবং এই যে একটা উদাহরণ দেই, যে যারা গৃহকর্মী তারা যখন ঘরে কাজ করতে আসে, যখন তাদেরকে বলা হয় তুমি সাবান দিয়ে হাত ধো ঘন ঘন, তারা মনে করে আমাদের কি আপনি ঘৃণা করছেন, আমার হাত তো পরিষ্কার, আমি কেন সাবান দিয়ে হাত ধোবো? কিন্তু এই যে বললেন যে ভাইরাস তো চোখে দেখা যায় না, তোমার হাতের মধ্যে যেই ভাইরাসটা আছে সেটা হয়তো আমি চোখে দেখছি না, সাবান দিয়ে যদি হাত ধুইতে বাইরের আবরণটা তৈলাক্ত, সেই তেলটা ফেটে যাবে, কাজে ভাইরাসটা মারা যাবে, তুমিও হাত ধো আমিও হাত ধুই। কাজে শ্রমজীবী মানুষ যারা গৃহকর্মী কিংবা বাজার ঘাটে কাজ করছেন বা দিনমজুরের কাজ করছেন, যেখানে তবে একটা শর্ত আছে, যে দেখুন তারা যেখানে কাজ করছেন, তারা এখানে থাকছেন, সেখানে সাবান দিয়ে হাত ধোয়ার বেসিন পানি নেই, পাইপ ওয়াটার নেই, এগুলো ব্যবস্থা করতে হবে। তাদের মাস্ক কেনাটা বাহুল্য খরচ মনে করছেন, যে আমি কেন মাস্ক কিনবো? যারা সমাজসেবক আছেন বা সরকারের পক্ষ থেকে এই প্রান্তিক মানুষদেরকে আপনি 3-4টা করে কাপড়ের মাস্ক থেকে সরবরাহ করুন, যে তুমি ধুয়ে ধুয়ে মাস্কটা ব্যবহার করবে। এভাবে কমিউনিটিকে সম্পৃক্ত করে, তাদের মধ্য থেকে ভলান্টিয়ার তৈরি করে, কর্মস্থল ভিত্তিক এবং এলাকা ভিত্তিক একটা নিবিড় কার্যক্রম করা দরকার। তারা একদিকে রোগী শনাক্ত করবে যাদের মৃদু লক্ষণ আছে, এবং মৃদু লক্ষণ যাদের মধ্যে আছে প্রান্তিক মানুষ, তারা আইসোলেশনে যায় না, কারণ তার তো সে খেতে পাবে না, তাকে কে খাওয়াবে? আর চাকরি চলে যাবে, সে দৈনিক ভিত্তিতে দৈনিক মজুরিতে কাজ করে। কিন্তু সরকারি কোয়ারেন্টাইন সেন্টারে যদি তাকে নেওয়া হয়, সরকারি আইসোলেশন সেন্টারে নেওয়া হয়, তাহলে একদিকে তার খাওয়ার গ্যারান্টি থাকলো, আর একদিকে তার নিয়োগকর্তা তার চাকরিটা নষ্ট করতে পারবে না, এখন সরকারি ব্যবস্থাপনাতে সে আইসোলেশনে ছিল। কাজে এগুলো কিন্তু আমার নজর দিতে হবে। শুধুমাত্র একতরফা প্রচার করে আমরা তাদের কাছ থেকে সাড়া পাবো, আমার মনে হয় যে প্রান্তিকরাও জানে যে করোনা ভাইরাস একটা ছোঁয়াচে রোগ, করোনা ভাইরাসে আমার বিপদ হতে পারে, কিন্তু তার জীবন জীবিকার যে অনিশ্চয়তা, যে একদিন যদি সে আইসোলেশনে থাকে, তার ঘরে থাকে, তাকে তার খাবার থাকবে না, তার পরিবারের সদস্যরা না খেয়ে মারা যাবে। সেই প্রান্তিক পর্যায়ের মানুষকে এই তথ্যটি পৌঁছাতেই বোধহয় ব্যর্থ হয়েছি, যে এরকম একটি সুব্যবস্থাপনা রয়েছে, যে তার মৃদু উপসর্গ থাকলে তার জন্য সেই কোয়ারেন্টাইন সেন্টারে তাকে যে থাকা খাওয়ার একটা ব্যবস্থা করে দেয়া হবে, এই তথ্যটুকু বোধহয় আমরা তাদের কাছে পৌঁছে
পৌঁছাতে পারিনি, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে তারা ওই জায়গাটা থেকে সেটাই মনে করছে যে আমরা কোথায় যাব, কি করব। এমনকি টেস্টের ব্যাপারটিতেও যখন একটা ফি নির্ধারণ করা হলো, তখন অনেক মানুষ যারা টেস্ট করার ব্যাপারে কিছুটা আগ্রহ দেখাতেন তারাও পেছনে সরে গিয়েছেন। পরবর্তীতে সেই ফিটা অর্ধেকে নামিয়ে নিয়ে আসার পরে দেখা গেল যে কিছু আগ্রহ আবার বেড়েছে। এটা বিভিন্ন তথ্য বলছে, বিভিন্ন সূত্র থেকে যে তথ্যগুলো আমরা পেয়েছি তা বলছে যে কিছুটা আগ্রহ বেড়েছে। কিন্তু বাংলাদেশে আরটিপিসিআর ল্যাব, যেটা একেবারেই শুরুতে আলোচনা হচ্ছিল যে অনেক বৃদ্ধি পেয়েছে, কিন্তু টেস্ট আসলে সেই অর্থে বাড়েনি, বরঞ্চ আরো অনেক কমে গিয়েছে। এর কারণটা কি? হ্যাঁ, দেখুন, যে কমিউনিটিতে কমিউনিটি কোয়ারেন্টাইন সেন্টার এবং আইসোলেশন সেন্টার আছে সেগুলো অবশ্যই তাদেরকে জানাতে হবে। এবং আরেকটা বিষয় আছে, প্রান্তিক মানুষরা যখন টেস্ট করতে যাবেন তাদের জন্য কিন্তু বিনামূল্যে টেস্ট করার ব্যবস্থা আছে, এটিও কিন্তু অনেকে জানে না। যদি আমি ব্যক্তিগতভাবে মনে করি টেস্টের উপরে কোনো ফি আরোপ করা উচিত নয়, এবং যদি আমরা বাড়ি বাড়ি গিয়ে কমিউনিটি ওয়ার্কাররা রোগী শনাক্ত করার কাজে গিয়ে তাদেরকে শনাক্ত করি, তাকে টেস্ট করবার জন্য কোনো পয়সা হবে না, কারণ আমি সক্রিয়ভাবে রোগী শনাক্ত করছি বিভিন্ন জায়গায় গিয়ে। এটা যদি আমরা করি তাহলে আমাদের ল্যাবরেটরি শনাক্তের সংখ্যা বাড়বে। আরটিপিসিআর এর সংখ্যা এখন 93, এটা অর্ধেকের মতো হচ্ছে ঢাকা শহরে। কাজেই আমরা এই বিষয়টি করতে হবে, আমরা বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে সামাজিক সহায়তা দেব, তাকে মাস্ক সরবরাহ করব। এটা ঢাকা শহরে একটি বেসরকারি সংস্থা তারা করছে, আইডিসিআর সহযোগিতা করছে, যাদেরকে তারা দেখবে যে জ্বর আছে বা তার গায়ে ব্যথা বা গলা ব্যথা, তার নমুনা সংগ্রহ করবার জন্য তাদের কর্মীরা সঙ্গে থাকছে। যদি এটা সীমিত আকারে কমিউনিটি যদি সহায়তা করে, আমার মনে হয় ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রত্যেকটা ওয়ার্ডে এই কার্যক্রমটা ব্যাপক হতে পারে। এবং এখন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ আছে, সে শিক্ষার্থীদেরকে এই কাজে লাগানো যেতে পারে, তারা ভলান্টিয়ার হিসাবে তারা কাজ করবে। তাহলে কিন্তু আমরা অবশ্যই, আপনি যেটা বলছেন যে নমুনা সংগ্রহের হারটা কম, সেটা বাড়ানো যাবে এবং সেখান থেকে আরো ভালো চিত্র পাওয়ার বিষয়। অবশ্য আমি মনে করি যে প্রত্যেকটা জেলা থেকে এখন নমুনা আসছে, কাজে চিত্রটা বোঝা যায়। আমার একটা হিসাব হচ্ছে যে আজ পর্যন্ত প্রায় 38টি জেলায় গত 14 দিনে যত নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে, আমরা যে বলেছিলাম যে লাল এলাকা শনাক্ত করতে হলে প্রতি 1 লক্ষে অন্তত 10 জন রোগীর চেয়ে বেশি থাকতে হবে। এই 38টি জেলায় কিন্তু প্রতি 1 লক্ষে 10 জনের বেশি আছে, অর্থাৎ রেড জেলা তারা, ঢাকা শহর সহ। যে এক্ষেত্রে আমাদের সংক্রমণের চিত্র বুঝতে পারছে, কিন্তু সংক্রমণকে নিয়ন্ত্রণ যদি করতে হয়, মহামারীকে যদি কমিয়ে আনতে হয়, তাহলে টেস্ট যত বাড়বে, রোগী শনাক্ত হবে, তাদেরকে আইসোলেশন করা যাবে, তার পরিবারের সদস্যদের কোয়ারেন্টাইন করা যাবে। সেই নিয়ন্ত্রণের জন্য অবশ্যই টেস্টের সংখ্যা বাড়াতে হবে। এবং আরটিপিসিআর এ যেহেতু বেশ একটু সময় লাগে, অনেক আয়োজন লাগে, অ্যান্টিজেন টেস্টটাকে অনুমোদন হয়েছে, যেটা আরো দ্রুত এই রোগী শনাক্ত করার ক্ষেত্রে কাজে লাগতে পারবে। আশা করি দ্রুত এই সরকারি প্রতিষ্ঠানগুলোতে প্রথম দিকে অ্যান্টিজেন টেস্টে পজিটিভ পাওয়া যাবে, তার সেকেন্ড টেস্ট করা হবে আরটিপিসিআর এ। যদি দেখা যায় যেটা ভালোই ফলাফল দিচ্ছে, তখন হয়তো এটাকে উপজেলা পর্যায়ে বা কমিউনিটি ক্লিনিক পর্যায়ে গিয়েও অ্যান্টিজেন পরীক্ষার মাধ্যমে রোগী শনাক্ত করা যাবে। তবে শনাক্তটাই শেষ কথা নয়, যারা শনাক্ত হবেন তাদেরকে আইসোলেট করতে হবে, তাদেরকে ফলো আপ করতে হবে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রতিটি রোগীকে যদি আমরা ফলো আপ করি, মৃত্যুর সংখ্যা আমাদের কম আছে, এই মৃত্যুর সংখ্যা আরো কমিয়ে আনা যায় যদি প্রতিটি শনাক্ত রোগীকে আমরা ফলো আপ করি এবং তাদের খোঁজ খবর। জি জি জি, এই করতে হবে জায়গাটা থেকে বের হয়ে এসে আমাদের দেশে করা হচ্ছে, সেই চিত্রটা যেদিন পরিপূর্ণভাবে আমরা পাবো, সেদিন বোধহয় আমাদের সংক্রমণ কমে যাবে বা আমরা সেদিন অনেক বেশি স্বস্তি প্রকাশ করতে সক্ষম হব, সেটাই আশা করছি। আসবো অধ্যাপক ডক্টর এস.এম. আব্দুর রহমান আপনার কাছে। সারা দেশে যেমন স্বস্তি খোঁজার চেষ্টা আমরা করছি এই কোভিড-19-এর বিরুদ্ধে, সেরকম সারা বিশ্বেও তো আসলে স্বস্তি মানুষ খুঁজতেই চাচ্ছে। আর সবচেয়ে বড় স্বস্তি খুঁজতে চাচ্ছে মানুষ একটি কার্যকরী ভ্যাকসিন আবিষ্কার হোক তার মধ্য দিয়ে। বেশ একদম শুরুতেই আমি ভূমিকায় যেটা বলার চেষ্টা করেছি যে সারা বিশ্বে তো অনেকগুলো ভ্যাকসিন নিয়ে কাজ হচ্ছে, তৃতীয় ধাপের সেই যে ট্রায়াল, সেখানেও অনেকগুলো বেশ কয়েকটি ভ্যাকসিন চলে গিয়েছে। কিন্তু তারপরও অনেক বিজ্ঞানীদের এরকম চিন্তাভাবনা তারা করছেন বা ভাবছেন যে খুব অল্প সময় যে ভ্যাকসিনটা আসবে, এটা একটা আরএনএ ভাইরাস, সেই ভাইরাসের বিরুদ্ধে সেই ভ্যাকসিনটার কার্যকারিতা আসলে এত অল্প সময়ে আসা ভ্যাকসিন কতটুকু প্রদর্শন করতে পারবে তার কার্যকারিতা, সেটা নিয়ে তারা যথেষ্ট মাত্রায় সন্দিহান। সেখান থেকে আপনি কি বলবেন, আমরা আসলে কার্যকরী ভ্যাকসিন কবে পাবো, আপনি কি আশা করছেন? জি, আপনাকে ধন্যবাদ। আপনি প্রথমেই বলেছেন যে 6টি ভ্যাকসিন
থার্ড ফেজে আছে, ট্রায়ালে আছে। আসলে 8টি ভ্যাকসিন থার্ড ফেজের ট্রায়ালে আছে, 14টি ভ্যাকসিন আছে সেকেন্ড ফেজে এবং 25টি ভ্যাকসিন আছে ফার্স্ট ফেজে। এছাড়া 2টি ভ্যাকসিন আপনারা জানেন যে 2টি ভ্যাকসিন লিমিটেড ইউজের জন্য অনুমোদিত হয়েছে। আর এখন পর্যন্ত বেশ কয়েকটি ভ্যাকসিনের 4-5টি ভ্যাকসিনের যেটা নাম শোনা যাচ্ছে আপনারা সবাই জানেন, বাংলাদেশেও একটি ভ্যাকসিনের ট্রায়াল হচ্ছে। তো আপনি যে বিষয়টি বলেছেন যে আসলে ভ্যাকসিন এত দ্রুত আসা, সে একটি বিষয়। আসলে ভ্যাকসিন তো এত দ্রুত আসার কথা নয়, কিন্তু এই কোভিডের কারণে আপনি জানেন যে সারা বিশ্বে এখন যে ভ্যাকসিনের যে গবেষণা হচ্ছে, যে প্রতিযোগিতা হচ্ছে, কোনোদিন এরকম প্রতিযোগিতা বা এরকম গবেষণা কিন্তু এর আগে হয়নি, দেখা যায়নি। অত্যন্ত দ্রুত গতিতে, অত্যন্ত প্রতিযোগিতামূলক ভাবে ভ্যাকসিন গুলো রিসার্চ চলছে এবং 165টির মতো ভ্যাকসিন রিসার্চ এখন সারা ওয়ার্ল্ডে মোটামুটি চলছে। তো সেখানে দেখা যাচ্ছে যে বেশ কয়েকটি ভ্যাকসিন এগিয়ে আছে। এর ভিতরে অক্সফোর্ডের ভ্যাকসিনটি আমরা জানি যে সেই ভ্যাকসিনটি প্রথমেই যে ভ্যাকসিনটি আমাদেরকে ভালো খবর দিয়েছিল সেই অক্সফোর্ডের ভ্যাকসিন, মডার্নার ভ্যাকসিন, আমাদের দেশে যেটা সিনোভ্যাক চাইনিজ ভ্যাকসিন, এছাড়া বায়োটেক ফাইজারের একটা ভ্যাকসিন আছে BNT123/62 এরকম একটা নাম দেওয়া হয়েছে। তো এই ভ্যাকসিন গুলো এখন আলোচিত হচ্ছে বেশ। তো আমি মনে করি যে ভ্যাকসিনের আসলে ফাস্ট ট্র্যাক অ্যাপ্রোচের মাধ্যমে ভ্যাকসিন গুলো এগিয়ে যাচ্ছে, কারণ একটি ভ্যাকসিন বাজারে আসতে গেলে মিনিমাম 6টি ধাপ কিন্তু অতিক্রম করতে হয়। তো সেই ধাপগুলো আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিশেষ করে ক্লিনিক্যাল ট্রায়াল, মানে ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট থেকে প্রি ক্লিনিক্যাল থেকে যে ক্লিনিক্যাল ট্রায়ালের যে ধাপগুলো আছে, বিশেষ করে ফেজ 1, ফেজ 2, ফেজ 3, অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ফেজ 2, ফেজ 3 কিন্তু একসঙ্গে করা হচ্ছে। এবং বেশ কয়েকটি ভ্যাকসিন যেহেতু ফেজ 3-তে আছে, এবং ফেজ 3-তে ভ্যাকসিন যাওয়া মানেই কিন্তু আমরা অত্যন্ত আশাবাদী হতে পারি, কারণ ইউজুয়ালি যেসব ভ্যাকসিনগুলো ফেজ 3-তে যায় তার 20% সাধারণত কার্যকরী হয় না, বাকিগুলো 80%-এর মতোই সেটা কার্যকরী দেখা গিয়েছে, সেফ অ্যান্ড এফেক্টিভ হিসেবে দেখা গিয়েছে। তবে একটি বিষয় হচ্ছে যে এখন যে দ্রুত গতিতে ভ্যাকসিনগুলোকে নিয়ে নেওয়া হচ্ছে ফেজ 3-তে, সেখানে হয়তো আগের সঙ্গে তুলনা করা ঠিক হবে না। আগের একটা যে প্রসিডিউরাল যে বিষয়গুলো ছিল, এখন হয়তো সেটাকে ওভারটেক করে খুব দ্রুত গতিতে ভ্যাকসিনগুলোকে সামনে এগিয়ে নেওয়া হচ্ছে, যে কারণে হয়তো সেই পার্সেন্টেজ আর এখনকার পার্সেন্টেজ হয়তো ঠিক নাও থাকতে পারে। তবে আমরা আশা করি যেহেতু 8টি ভ্যাকসিন ফেজ 3-তে আছে এবং 4-5টি ভ্যাকসিন খুবই আলোচিত হচ্ছে, এর ভিতরে অবশ্যই ভ্যাকসিনগুলো ভালো কাজ করবে। এবং প্রিভিয়াস যে রেজাল্টগুলো আমরা ভ্যাকসিনগুলো পেয়েছি, আমরা যদি সিনোভ্যাকের কথাই বলি, সেখানে 743 জন পেশেন্টের উপরে চায়নাতে ফেজ 1, ফেজ 2-তে 600, ফেজ 1-এ 143 পার্টিসিপেন্টের উপরে এটা দেওয়া হয়েছিল, এবং সেখানে কিন্তু 90%-এর উপরে নিউট্রালাইজিং অ্যান্টিবডি সেখানে এসেছিল, এবং এখানে একটা সেকেন্ড ডোজ দেওয়া হয় সেখানে আরো বেশি ছিল। আর এই ভ্যাকসিনে কিন্তু আমরা এখন পর্যন্ত 743 জনের তেমন কোনো বিরূপ প্রতিক্রিয়া আমাদের কাছে আসেনি যে এই ভ্যাকসিন ব্যবহার করা যাবে না। সুতরাং এটা থেকে বোঝা যায় যে এই ভ্যাকসিন এটা অবশ্যই আমরা মনে করি কার্যকরী হতে পারে। আমাদের দেশে এই ভ্যাকসিনটির যে ট্রায়াল হচ্ছে, যদিও প্রথম দিকে এই ট্রায়াল নিয়ে একটু সংশয় ছিল, আমাদের সরকার যদিও এটা নিয়ে কিছুটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে ছিল, আমার মনে হয় কিছু কূটনৈতিক ব্যাপার স্যাপার এখানে ছিল, বা জিও পলিটিক্স যেটা হোক না কেন এখানে ব্যাপার আছে। কিন্তু সবশেষে যেটা হয়েছে যে আমাদের দেশে এই ভ্যাকসিনটি ট্রায়াল শুরু হচ্ছে এবং আমাদের সরকার অনুমোদন দিয়েছে, এবং 2 দিন আগেই ডিজিডিএ, ডিরেক্টর জেনারেল অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের প্রোটোকল আসে। আমি নিজেও প্রোটোকলটি দেখেছি। তো ভ্যাকসিনের ট্রায়ালটি বাংলাদেশে হবে। আমি মনে করি যে 4200 জনের উপর যে ফ্রন্ট ফাইটার যারা আছেন তাদের উপর যে ট্রায়ালটি হবে, এই ট্রায়ালের মাধ্যমে এই ভ্যাকসিনটি যদি কার্যকরী হয়, তাহলে আমরা আমাদের দেশে, আমাদের স্বাস্থ্যমন্ত্রী, মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে অলরেডি এই ভ্যাকসিনের ট্রায়ালের সমস্ত খরচ চায়না বহন করবে এবং তারা আমাদেরকে 1 লক্ষ ভ্যাকসিন ফ্রি দিবে। তো সেটা তো খুবই ভালো খবর। বাংলাদেশে 2টি ওষুধ প্রস্তুতকারী কোম্পানিকেও বোধহয় এর ফর্মুলাটা দিয়ে দিবে, এরকম ধরনের কথাও হয়েছে। আমি সেই জায়গায় আসছিলাম যে আমাদের দেশের ওষুধ শিল্পের যে প্রসার এবং যে উল্লেখযোগ্য অবদান আছে, সেটা যদি আমরা এর সঙ্গে উল্লেখ করি, সেখানে আমার মনে হয় যে এই ভ্যাকসিনগুলো বাংলাদেশে তৈরি করা সম্ভব হবে। কারণ এটা বাংলাদেশে তৈরি করা দরকার, কারণ ভ্যাকসিন আসলে ট্রান্সপোর্ট করে অন্য জায়গা থেকে এলে এটা টেম্পারেচার এবং স্ট্রিক্ট কন্ডিশন মেনটেন করতে হয়। তার থেকে বাংলাদেশে যদি তৈরি করা হয়, আমার মনে হয় সেই ভ্যাকসিনটি কার্যকরী হবে এবং সেই ভ্যাকসিন সমস্ত টেম্পারেচার কন্ট্রোল করে সবাইকে দেওয়ার
সম্ভব হবে বলে আমি মনে করি। প্রফেসর আব্দুর রহমান, এখানে আরেকটি বিষয় আপনার কাছ থেকে একটু জেনে নিতেই হবে, সেটা হচ্ছে যে ভ্যাকসিনগুলো একেবারে অগ্রগামী ভূমিকা পালন করছে, খুব সফলতার মুখ দেখার খুব কাছাকাছি এসেছে সেরকমটা ভাবা হচ্ছে, সেখানে বিজ্ঞানীরা বলছেন যে পৃথিবীতে এই একেবারেই যে কয়টা ভ্যাকসিন খুব আলোর মুখ দেখার অপেক্ষায় রয়েছে, সেই প্রতিটা ভ্যাকসিন কি সমানভাবে অ্যান্টিবডি তৈরি এবং রক্তের যে টি সেল রেসপন্স করা সেটা সমানভাবে প্রতিটা ভ্যাকসিনের ক্ষেত্রেই সেই কাজ করবে কিনা বা সেই কার্যকারিতা খুঁজে পাওয়া যাবে কিনা? জি, আপনাকে ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন। আসলে নিউট্রালাইজিং অ্যান্টিবডি এন্ড টি সেল এই কার্যকারিতা কিন্তু আমরা অক্সফোর্ডের ভ্যাকসিনটা কিন্তু তারা কিন্তু ল্যান্সেটে যে পাবলিকেশনটা হয়েছে সেখানে কিন্তু উল্লেখযোগ্য পরিমাণ তারা মেনশন করেছেন। জি হ্যাঁ, তারা মেনশন করেছে, কিন্তু অন্যগুলোর ক্ষেত্রে কিন্তু সেরকম ভাবে আমরা এখনো জানি না যে ভ্যাকসিনগুলো। তো আমি মনে করি যে নিউট্রালাইজিং অ্যান্টিবডি প্লাস টি সেল যদি উল্লেখযোগ্য পরিমাণ না হয় তাহলে সেই ভ্যাকসিন কতদিন পর্যন্ত কার্যকর হবে সেটা নিয়ে প্রশ্ন থেকে যাবে। আমরা এটাও বলতে শুনেছি যে এই ভ্যাকসিনগুলো ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের মতো বেশি দিন কার্যকরী হবে না, ইভেন তার থেকেও কম কার্যকরী হতে পারে। সেক্ষেত্রে হয়তো ভ্যাকসিনের যোগান দেওয়া কিন্তু কষ্টকর হয়ে যাবে। আপনি জানেন যে চায়নাতে যে ভ্যাকসিনটি হচ্ছে সেটা কিন্তু 10 কোটি ভ্যাকসিন চায়না তৈরি করতে পারবে পার ইয়ার। আবার অক্সফোর্ডের ভ্যাকসিনটি সেটা অক্সফোর্ড হয়তো তৈরি করতে পারবে এরকম সাম 100 মিলিয়ন, যদিও ইন্ডিয়াতে 100 কোটি ভ্যাকসিন তৈরি করবে বলে ইন্ডিয়ান সেরাম ইনস্টিটিউট সেরকম বোধহয় একটি চুক্তি হয়েছে তাদের সাথে। এরকম মডার্নার ভ্যাকসিনটি কিন্তু আমেরিকা বলেছে যে 500 মিলিয়ন ডোজ এই বছরে তারা তৈরি করতে পারবে, 21-এ তারা 1 বিলিয়ন ডোজ তৈরি করতে পারবে। তো একটা ভ্যাকসিন আপনার সাধারণত ভ্যাকসিনগুলো কিন্তু বেশিরভাগ ভ্যাকসিন 2টো ডোজ দেওয়া হচ্ছে। আবার এটা যদি খুব অল্প সময়ের জন্য কার্যকরী হয় সেক্ষেত্রে কিন্তু আপনার এই ভ্যাকসিনের যোগান দেওয়াটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়াবে সারা বিশ্বে। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে আমাদের বাংলাদেশ সরকার অবশ্যই চেষ্টা করছে, কারণ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গাভির সঙ্গে 27শে জুন যে বৈঠকটি করেছেন, যে আলোচনাটি করেছেন, সেখানে কিন্তু একটা যোগাযোগ রয়েছে। এর মাঝখানে চাইনিজ ভ্যাকসিন আমাদের ট্রায়াল হচ্ছে, আর ইন্ডিয়ান যে আমাদের কিছুদিন আগে ইন্ডিয়ান পররাষ্ট্র সচিব এসেছিলেন, উনি এসে কিন্তু অক্সফোর্ডের ভ্যাকসিনের বিষয়ে কথা বলে গিয়েছেন। তো আমার মনে হয় যে সব দিক ঠিকই আছে, আমাদের ভ্যাকসিন আমরা পাবো, তবে কার্যকরী এবং নিরাপদ ভ্যাকসিন আমাদের দরকার। জি, আসবো ডাক্তার মোহাম্মদ নাহিদুজ্জামান সাজ্জাদ আপনার কাছে। বাংলাদেশ তো আসলে সেই ধরনের নেগোসিয়েশনে কোনোভাবেই পিছিয়ে নেই, তা চেষ্টা করছে বাংলাদেশ সরকার বিভিন্নভাবেই যে ভ্যাকসিনগুলো একেবারে অগ্রগামী ভূমিকা পালন করছে সেখান থেকে যেটাই সফলতার মুখ দেখবে আমরা আমাদের দেশের জন্য যেন সেটা নিয়ে আসতে পারি সেই চেষ্টাটা অব্যাহত আছে। এখানে যদি একেবারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে 90টি দেশের তালিকা করেছে যারা বিনামূল্যে ভ্যাকসিন পাবে, সেখানেও বাংলাদেশের নাম রয়েছে। তার পাশাপাশি যদি পূর্ণ মূল্য দিয়ে ভ্যাকসিন ক্রয় করতে হয় সেজন্য বোধহয় বাংলাদেশ সরকার প্রস্তুত আছে এবং 850 কোটি টাকার একটি প্রকল্প তৈরি কাজ চলছে, যেখানে অর্থায়নের জন্য বোধহয় বিশ্বব্যাংক এবং এশীয় উন্নয়ন ব্যাংক এই অর্থায়নটা করবে আর কি। যেভাবেই হোক আমরা একটি কার্যকরী ভ্যাকসিন পেতে যাচ্ছি, কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে সেই যখনই ভ্যাকসিন সফলতার মুখ দেখবে সেই সফল ভ্যাকসিনটা আমরা দেশে নিয়ে আসার চেষ্টা করব, কিন্তু আমাদের ডাক্তার এভিএম আব্দুল্লাহ তিনি একটি কথা বলেছেন যে এদেশে সেরকম ভ্যাকসিন পাওয়া গেলেও বিভিন্ন সময় এই বিশেষ করে কয়েক মাসে আমরা স্বাস্থ্য খাতের যে দুর্নীতি আমাদের চোখের সামনে উঠে এসেছে সেইটা যদি সামনে রাখি সেক্ষেত্রে এখানে আবার কোনো ধরনের সেরকম চুরির ঘটনা ঘটবে কিনা, সেই সত্যিকার অর্থেই বাংলাদেশের মানুষের জন্য ভ্যাকসিন যতগুলো আনার কথা যত ডোজ সেটা আনতে পারবো কিনা, না এখানেও সেরকম কোনো চুরির ঘটনা ঘটবে সে একটা শঙ্কা প্রকাশ করেছেন, সেটা সম্পর্কে আপনার কাছ থেকে শুনবো। ডাক্তার মোহাম্মদ নাহিদুজ্জামান। জি বলছি, আসলে এটা ঠিক যে বর্তমান কোভিড এর যে গতি প্রকৃতি আমাদের দীর্ঘদিন কোভিড এর সাথে চলতে হবে এটা আমরা বুঝে ফেলেছি বাই দিস টাইম। আর এটা ঠিক যে বিভিন্ন মরণঘাতী কিছু রোগ যেগুলো টিকার মাধ্যমে কিন্তু সমগ্র বিশ্ব একটা ব্যাপকভাবে উপকার লাভ করেছে এবং ওই ধরনের টিকা আমরা গুটি বসন্ত থেকে শুরু করে পোলিও এইসব টিকার মাধ্যমে কিন্তু পুরো বিশ্ব এখন নিরাপদ বলা যায় টিকার কারণে। সুতরাং একটা ইফেক্টিভ টিকা যেটা সারা বিশ্বের মানুষ আক্রান্ত এই ধরনের একটা রোগের ক্ষেত্রে সেটা খুবই প্রয়োজনীয় একটা জিনিস।
কিন্তু এখানে সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছিল যে আমাদের ভাইরাসটি হচ্ছে বারবার মিউটেশনের মাধ্যমে যে তার নেচার চেঞ্জ করতেছিল, সেই ক্ষেত্রে ইফেক্টিভ টিকা আবিষ্কার ছিল একটা বিরাট চ্যালেঞ্জ। জি জি। তো সমগ্র বিশ্ব যেহেতু এই প্রক্রিয়ায় নেমে পড়েছে, সেই হিসেবে অনেকগুলো দেশ সেক্ষেত্রে এগিয়ে এসেছে এবং আমরা এই মুহূর্তে যে 3টি টিকার ব্যাপারে সবচেয়ে বেশি অগ্রগামী, তার ভিতরে একটি চাইনিজ যে টিকাটা, চাইনিজ, রাশিয়ার টিকা নিয়ে একটা খুব আলোচনা হচ্ছে এবং যেটা অ্যাস্ট্রাজেনেকা যে কোম্পানি, যেটা অক্সফোর্ড যেটা নিয়ে আসছে, এই 3টা টিকা নিয়ে আসলে বেশি আলোচনা হচ্ছে। তো এটা ঠিক, বিশ্বব্যাংকও যেটা বলছেন যে আসলে টিকা নিয়ে শেষ কথা বলার সময় আসে নাই। কারণ হচ্ছে টিকার ফেজ 3 ট্রায়ালের মাধ্যমে টিকাটি আসলে কতটুকু কার্যকরী সেটা যেমন প্রমাণ হবে, একই সাথে এই টিকার সাইড ইফেক্ট, কারণ একটা রোগ সারানোর জন্য আমি যে ওষুধটা দিলাম সেটার মাধ্যমে যদি আর একটা মারাত্মক রোগের উদ্ভব হয়, সেটাও কিন্তু আমাদের জন্য একটা চ্যালেঞ্জের বিষয়, সেটা যেমন আবিষ্কৃত হবে। হ্যাঁ, সিডিসি যেটা বলছে, সিডিসি বলছে যে তারা অ্যাপ্রুভাল দিবে যদি 50% প্রোটেকশনও দেয়, তাহলেও তারা অ্যাপ্রুভাল দিবে। আসলে এই ধরনের সিচুয়েশনে অবশ্যই আমাদের সেই ধরনের একটা জায়গায় যেতে হবে। আপনি যে প্রসঙ্গটি বলছেন যে আসলে আমাদের বাংলাদেশের মানুষ 17 কোটি মানুষ, আসলে বিশাল জনসংখ্যা। এখন হচ্ছে টিকা কাদের দিব সেটাও কিন্তু আমাদের একটা বিরাট চ্যালেঞ্জ হবে। কারণ হচ্ছে যে অলরেডি যারা আক্রান্ত হয়ে গিয়েছেন, যাদের অ্যান্টিবডি আছে, সেই গ্রুপগুলোকে কিন্তু স্ক্রিনিং করতে হবে। স্ক্রিনিং করে না আপনি তাদেরকে টিকা দেবেন। যাদের অলরেডি অ্যান্টিবডি আছে তাদেরকে তো এই টিকা দিয়ে লাভ নাই। যারা আক্রান্ত হয় নাই সেই গ্রুপটাকে আমাদের আইডেন্টিফাই করতে হবে এবং তাকে টিকা দেওয়ার মাধ্যমে এই রোগের বিরুদ্ধে তার শরীরের ভিতরে যেন একটা প্রতিরোধ তৈরি থাকে, সেই তৈরি ব্যবস্থাটা আমাদের তৈরি করতে হবে। তো এক্ষেত্রে বাংলাদেশের হেলথ সিস্টেমে তো আসলে অনেক দুর্বলতা আছে, যেটা আমাদের অন্তত বলা যায় যে কোভিডে আমাদের শুধু বাংলাদেশে না, পুরো বিশ্বের হেলথের ব্যাপারে যে রিসার্চ থেকে শুরু করে হেলথের ব্যাপারে যে আরো অনেক বেশি কাজ করার জায়গা আছে, সেটি কিন্তু দেখিয়ে দিয়েছে। তো বাংলাদেশের আমি মনে করি যে এত বড় একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেটা টিকার ক্ষেত্রে এই ধরনের অসৎ উপায় অবলম্বন করার ক্ষেত্রে অবশ্যই সরকার অনেক বেশি সতর্ক থাকবে, আমরা সেটা আশা করি। কারণ অনেকগুলো বিষয়, অনেকগুলো চিত্র এর মধ্যে উঠে এসেছে, সেক্ষেত্রে সরকার অবশ্যই এর কিছু পরিবর্তনও হয়েছে, আমরা ব্যবস্থাপনায় দেখেছি এবং আমরা আশাবাদী যে এই জায়গাটিতে অন্তত কেউ দুর্নীতির আশ্রয় নেবেন না এবং এই দেশ এবং জাতিকে রক্ষার ক্ষেত্রে আসলে এই টিকা আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ। সেই ক্ষেত্রে অন্তত সবাই সৎ থাকবেন, সচেতন থাকবেন। একেবারে আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি, আমাকে শেষ করতে হবে। তার আগে ছোট্ট করে আমি ডাক্তার মুশতাক হোসেন আপনার কাছ থেকে একদম শেষ কথায় জানতে চাইব যে বাংলাদেশের যে জাতীয় টেকনিক্যাল কমিটি রয়েছে, এই মহামারীর জন্য যে কমিটি গঠন করা হয়েছে, তাদের একটি পরামর্শ আছে যে টিকা হাতে পেলে সেই কয়েকটি সুপারিশ তারা করেছেন, সেখানে কারা অগ্রাধিকার ভিত্তিতে এই টিকা প্রথমে পাবেন এবং টিকা নিয়ে আসার পরে সংরক্ষণ করা, টিকার প্রদানের জন্য যে প্রয়োজনীয় সিরিঞ্জ সেটা উৎপাদন বা বিদেশ থেকে আগে আমদানি করে আনা, যে সেই যে সুপারিশটা রয়েছে, সেটা কি আসলে প্রস্তুতিটা আমাদের এখনই জরুরি কিনা এই মুহূর্তেই? হ্যাঁ, এটা এখনই করে রাখতে হবে এবং কাজও শুরু হয়েছে। ইপিআই আমাদের খুবই একটা দক্ষ প্রতিষ্ঠান, যারা প্রতি বছরই কোটি কোটি মানুষকে, বাচ্চাদেরকে টিকা দিয়ে থাকে, সেই অভিজ্ঞতা আছে। এবং গত 2009 সালে যে ইনফ্লুয়েঞ্জা মহামারী হয়েছিল, যেটা সোয়াইন ফ্লু নামে খ্যাত, তখন কিন্তু এই অগ্রাধিকার তালিকা করে খুব সুষ্ঠুভাবে এই টিকাগুলো দেওয়া হয়েছে। এখন তার চেয়ে তো জটিল পরিস্থিতি অবশ্য, সোয়াইন ফ্লুতে খুব একটা মানুষ মৃত্যুবরণ করেনি, কিন্তু এই রোগে মৃত্যুবরণ করার তার চেয়ে অনেক বেশি। তো আমাদেরকে সেই পরিকল্পনা এখনই করে রাখতে হবে। যদি কোনো ভুল ভ্রান্তি থাকে সেটা সংশোধন করে নেওয়া যাবে। কিন্তু আরেকটি কথা আমি শেষ পর্যায়ে বলবো যে টিকা আসবে ভালো কথা, কোন টিকাটা কার্যকরী হবে এবং নিরাপদ হবে সেটি আমরা এখনো বলতে পারছি না। যত বেশি টিকার ক্লিনিক্যাল ট্রায়ালে বাংলাদেশ অংশগ্রহণ করতে পারবে, ততই সম্ভাবনা থাকে আমরা একটা সফল টিকার ক্লিনিক্যাল ট্রায়ালে অংশগ্রহণ করলে আমরা সেখান থেকে অনেক সুবিধাজনক শর্তে আমরা সেই টিকাগুলো পাবো। তবে ইতিমধ্যে আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলবার বিষয়ে কোনো রকম শৈথিল্য দেখানো যাবে না। আমাদের মহামারী নিয়ন্ত্রণ করবার জন্য আমাদের কার্যক্রমে কোনো রকম ক্ষেত্রে দেখানো যাবে না, কারণ টিকা সফলভাবে বাংলাদেশের মানুষ প্রয়োগ করতে করতে আমার মনে হয় অন্তত পক্ষে 1 বছর সময় লাগবে, তার চেয়ে বেশিও লাগতে পারে। এবং এক্ষেত্রে দুর্নীতি শুধুমাত্র টাকার ক্ষেত্রে, আব্দুল্লাহ ভাই যথার্থই বলেছেন যে টাকার বিনিময়ে যদি আমি টিকা কিনতে যাই বিদেশ থেকে, $1 টিকা যদি আমি $50 দেখাই, তাহলে সেখান থেকে টাকা নষ্ট হবে।
টাকা এবং টিকা যাদেরকে দেওয়া হবে অগ্রাধিকার তালিকা রক্ষা করা হচ্ছে কিনা, নাকি আমি একজন ক্ষমতাবান ব্যক্তি, আমি সেই অগ্রাধিকার তালিকাকে লঙ্ঘন করে আমি টিকা নিয়ে নিলাম। আমি যদি এই নিয়ম করি যে টাকার বিনিময়ে বাংলাদেশেও আমি টিকা কিনতে পারবো, যেটি বিশ্ব পরিসরে সন্দেহ করা হচ্ছে যে যারা ধনী দেশ তারা আগে থেকে টিকা কিনে ফেলেছে, তাহলে গরিব দেশ কোনো টিকা পাবে না। দেশের ভিতরেও যদি এরকম নিয়ম দেখো যে ফি আরোপ করে টেস্টের কথার মতো, যে যারা টাকা দিতে পারবে আমি টাকা হয়তো অনেক বেশি রাখা হলো, তাহলে যারা টাকা গোষ্ঠী তারা কিন্তু অগ্রাধিকার প্রাপ্ত যারা মানুষ তাদের কাছ থেকে তারা পাওয়ার আগেই এই টিকাটা কিনে নিতে পারে। এটাও কিন্তু আমাদের দেশে দেখতে হবে। ওই জন্য সিভিল সোসাইটিকে সম্পৃক্ত করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা দেশে দেশে এবং বিদেশে আন্তর্জাতিকভাবে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম তৈরি করছেন এবং ওয়াচডগ তৈরি করছেন, যেন সমস্ত দেশের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর কাছে একসঙ্গে টিকা দেওয়া যেতে পারে। যদি দুটো করেও হয়, তারা বলছে সমস্ত দেশে একসঙ্গে আমরা দেব। আমরা সেরকম টিকা হাতে পেলেও কোনো বড় ধরনের ডিজাস্টার বা কোনো ধরনের বৈষম্যমূলক সেই আচরণ যেন তখন আমাদের সামনে বা কোনো ধরনের দুর্নীতির কিছু আমাদের চোখে না আসুক, সেই জন্য আমাদের আগেই প্রস্তুত থাকতে হবে। ধন্যবাদ ডাক্তার মুস্তাক হোসেন আপনাকে, ধন্যবাদ অধ্যাপক ডক্টর এস.এম. আব্দুর রহমান এবং ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ নাহিদুজ্জামান সাজ্জাদ। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এমন একটি আলোচনায়। সম্মানিত দর্শক, 21 রাতের আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে। আমরা আজকে যে আলোচনা করলাম করোনা শেষ কোথায়, সত্যিকার অর্থেই শেষ কোথায় এটা বলা খুবই দুষ্কর একটি ব্যাপার। কারণ সত্যি যদি কোনোদিন এটার এই কার্যকরী একটা ভ্যাকসিন পাওয়া যায় এই কোভিড-19-এর বিরুদ্ধে যুদ্ধ করার, তাহলে হয়তো এটাকে নিয়ন্ত্রণে এনে এর শেষ আমরা খুঁজে পাবো। সেই দিনটার প্রত্যাশায় থাকবো আমরা। আর তার আগ পর্যন্ত আমরা ধৈর্য ধরে সেই সতর্কতামূলক যে ব্যবস্থা আমাদের অবলম্বন করা দরকার সেটুকুই আমরা অবলম্বন করব। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।